বহুদিন পর দুপুরবেলা ভাত ঘুম দিলাম, দুপুরবেলা না বিকালবেলা ঘুম দিলাম, আর একটু আগে উঠে তারপরে একটু কাজকর্ম করে আর এই ভিডিও করতে এলাম। একটা ভিডিও করে ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু এত জোর ঘুম পাচ্ছিল যে শুয়ে পড়েছি। আর তারপরে আবার এত মশা, ম্যাটটাকে জ্বালিয়ে তারপরে শুতে হলো, এত মশা কানের ধারে ক করছে। তো যাই হোক, কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আর সেখানে মডারেটর নিয়ে কথা বলেছিলাম, যে মডারেটর মানে কি, যাকে তুমি পাওয়ার অফ অ্যাটর্নি দেবে, সে তোমার চ্যানেলটাকে হ্যান্ডেল করতে পারবে, আর মডারেটরের কাছে অনেক ক্ষমতা চলে যায়। ঠিক আছে, এইটা বলার পর তো জাজ দিদির কিছু ভিউয়ার্স, আমাদের তুমি মডারেটর করেছো, আমাদের থেকে তোমার কোনো ক্ষতি হতে পারে শুনলাম, আমাদেরকে মডারেটর থেকে বাদ দিয়ে দাও, হুমুক তমুক অনেক গল্প দিয়েছে। দেওয়ার পরে আমাদের জাজ দিদি বলছে, না আমার ভিউয়ার্সরা একদম অন্যরকম, আমার ভিউয়ার্সদের আমি চিনি, তাদের থেকে আমার কোনো সমস্যা নেই, আমি মডারেটর যাদের রেখেছি তাদেরকেই রাখবো, এসব কোনো ব্যাপার নয়, আমার ভিউয়ার্সদের সঙ্গে এত সখ্যতা সেটা অনেকে নিতে পারছে না। তো এরকম বলা হলো। তো আজকে সকালে দেখি একটা আর্জেন্ট লাইভ, পুরো লাইভটা আমি দেখিনি, টুকটাক করে একটু দেখছিলাম, সকালবেলা লাইভ দেখা সম্ভব নয়। তো সেখানে দেখলাম যে পটাং 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 করে সবার মডারেটর অফ করে দেওয়া হলো। আচ্ছা, তাহলে সেদিনকে রুনা চক্রবর্তী ভুল বলেছিল? না, এবার বলতে পারে যে কোনো স্পেসিফিক ব্যক্তির জন্য সবার মডারেটর তুলে দেওয়া হলো, ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো বলিনি যে এই ওই সেই কেউ ক্ষতি করবে। আমি বলেছিলাম মডারেটর থাকলে ওই চ্যানেলটার কোনো না কোনো হার্ম হওয়ার চান্সেস থেকে যায়, ভালো হলে তো ভালো, কিন্তু আমাদের তো বলা যায় না, বিপদ যখন তখন এসে যায়, তাই জন্য মডারেটর রাখাটা একটুখানি রিস্কের ব্যাপার, সেটা আমি বিডির সুপ্রিয়াদির থেকে শুনেছিলাম এবং সেই জিনিসটাই আমি শেয়ার করেছিলাম। তাতে আমাকে খিল্লি করা হলো, বলা হলো আমি লোকের ক্ষতি চাই, আমি লোকের যাতে মানে তার ভিউয়ার্সদের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয় তার জন্য এইসব ছড়িয়ে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমি সহ্য করতে পারছি না, তার ভিউয়ার্সদের সঙ্গে তার সখ্যতা আমি সহ্য করতে পারছি না, কারণ আমি তো ভীষণ হিংসুটে, লোকের ভালো দেখতে পাই না, তার জন্য বলেছিলাম। তাহলে আমার একটাই প্রশ্ন, কি এমন হলো, কি এমন চ্যানেলের প্রবলেম হলো যার জন্য ভিউয়ার্সদেরকে মডারেটর থেকে অফ করতে হলো? কি এমন প্রবলেমটা হলো? নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে, নাহলে তো হয়নি। তাহলে রুনা চক্রবর্তীর কথা বাসি হলে সত্যি হয়। কোনো এক সময় বলেছিলাম যে কন্ট্রোভার্সি করো হেলদি ওয়েতে, কন্ট্রোভার্সিতে গালাগালি খিস্তি খেউর বাজে কথা নোংরা কথা এগুলো বলো না, এগুলো বলে কোনো লাভ নেই, কন্ট্রোভার্সিটা হেলদি ক্রিটিসিজম, সেটা করো, পার্সোনাল অ্যাটাক বন্ধ করো, বহুবার বলেছি। তারপর আজকের গিয়ে মানুষ হঠাৎ করে আগে একরকম ছিলাম এখন ভালো হয়ে গেছি, আগে খারাপ ছিল আর কি, আগে এই বলতাম এখন একেবারে শুদ্ধ বিশুদ্ধ ভাষা বলি, এরকম বলতে দেখেছি আমরা। এখন আবার এই মডারেটর তুলে দেয়া হচ্ছে, তাহলে কি সেই আমার বাসি কথাগুলোই এখন সত্যি হয়ে যাচ্ছে? মডারেটর থেকে তো নিশ্চয়ই কোনো রিস্ক এসছে, চ্যানেলের কিছু মানে প্রবলেম হয়েছে যার জন্য কোনো পার্টিকুলার কোনো কিছুর জন্য সবার মডারেটর অফ করতে হচ্ছে। এইবার এখানে হয়েছে সর্ষের মধ্যে ভূত। কিরকম সর্ষের মধ্যে ভূত? সেটা হচ্ছে আমাদের জাজ দিদির কোনো ভিউয়ার্স আছে যার সঙ্গে জাজ দিদির পার্সোনালি যোগাযোগ আছে, বহু লোকের সঙ্গে আছে, কোনো একজনের সঙ্গে আছে তা নয়, যদিও সে বলে আমি আমার পার্সোনাল কথা শেয়ার করি না, আমি হাই হ্যালো করি, আমাকে ফোন করলে আমি বেশি ধরি না, আমি বেশি ফোনে কথা বলি না, আমি লোকের সঙ্গে যোগাযোগ রাখি না, এরকম বহু কথা বলেছে, দু একজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখি না। অথচ শুনছি কোনো একজন তার সঙ্গে বেশ ইন্টিমেসি ছিল জাজ দিদির এবং তার সঙ্গে ফোনালাপও ছিল, সেই ব্যক্তিটি হচ্ছে গিয়ে নাকি তথ্য সংগ্রহ করে হাটের কাছে নাকি প্রডিউস করছে, মানে সে জাজ দিদির ভিউয়ার্স, জাজ দিদির সঙ্গে প্রচণ্ড সখ্যতা, জাজ দিদির সঙ্গে তার মানে কি বলবো, জাজ দিদির সঙ্গে তার ফোনালাপ আছে এবং সেই ফোনালাপে কোনো কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা হচ্ছে হাটের কাছে নাকি পৌঁছে গেছে, এইরকম কোনো খবর জাজ দিদির কাছে আছে। ঠিক আছে, এবার আমার বক্তব্য হচ্ছে এই যে মডারেটররা ছিল তাদের মধ্যেই কোনো একজন স্পেসিফিক্যালি হবে
তার জন্য সবার মডারেটর তুলে নেওয়া হচ্ছে, এটাই হতে পারে মনে হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ভিউয়ার্সরা, তাদেরকে কিন্তু সবাইকে আমরা পার্সোনালি চিনি না, তাদের সঙ্গে হয়তো হাই হ্যালো সম্পর্ক, ফোন আলাপ হয়েছে, কথোপকথন হয়েছে, এর বাইরে সেই রকম কোনো রিলেশন আমাদের তাদের সাথে নেই। কিন্তু তারপরেও আমরা এই নিজেদের পার্সোনাল তথ্য তাদের কাছে রিভিল করি, সেখান থেকে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। এটা সোশ্যাল মিডিয়া, এখানে মানে ইচ অ্যান্ড এভরি মুভমেন্টে লোক ফ্রডের শিকার হয়, ঠিক আছে? তো সেই জায়গায় কাউকে সেই লেভেলের বিশ্বাস করাটা একটু তো চাপের আছেই, কারণ কথা বলতে বলতে একটা ফিলিংস গ্রো করে, তখন হয়তো কিছু সামান্য কথা এদিক ওদিক মানে প্রাইভেসি ওপেন করে ফেলে। এবার এগুলোই তো কন্টেন্ট, এগুলোই বাজারে নিয়ে গিয়ে আবার বিক্রি করা হবে। তাহলে কি দরকার বাপু? আর না, আমার ভিউয়ার্স আছে, আমার ভিউয়ার্স বাহিনী আছে, আমার এই বাহিনী আছে, আমার সেই আছে, আমার এই দল আছে, তাই আমাকে লোকে হিংসে করে। কি লাভ দল করে? আজকে তো স্বীকার করতে হলো যে ভিউজ পড়ে গেছে, লাইভে ভিউজ হলেও ভিডিওতে ভিউজ হচ্ছে না, চ্যানেল বসে যাচ্ছে, ভিডিও দেয়া হচ্ছে না। হ্যাঁ, তাও দেখি কিছু ভিউয়ার্স বলছে, উনি বলছেন যে আমি ভিডিও করব, ভিডিও না করলে হবে না, দেখি একটা করে ভিডিও করব। তো উনি ভিডিও করবেন বলছেন, এবং এটাও বলছেন যে প্রত্যহ লাইভে আসা সম্ভব নয়, যখন ইচ্ছা হবে আসবো, যখন ইচ্ছা হবে না আসবো না, সপ্তাহে 1 দিন কি 2 দিন এরমভাবে আসবো। সেখানেও কিছু ভিউয়ার্স বলছে না, ভিডিও আর লাইভ। আচ্ছা, এই সকল ভিউয়ার্সরা ভালোবাসলে তাহলে এই কথাটাই বলতো যে জাস দিদি, তোমার চ্যানেল যখন বসে গেছে, একটা কেন 2টো করে ভিডিও দাও, 1-2টো করে ভিডিও দাও, দিয়ে ভিউজ আপ করো, ভিডিও মানে করতে হবে না, লাইভ করতে হবে না। লাইভ করে যদি তোমার চ্যানেল সেই লেভেলের না রিচ পৌঁছায়, মানে লাইভে হচ্ছে কিন্তু ভিডিও প্রবলেম হচ্ছে, তাহলে লাইভ তুমি সপ্তাহে 1 দিন করো, আমরা তাতেই খুশ, প্রতিদিন লাইভ করার দরকার নেই। এটাই তো বলতো, এটাই তো একটা ভিউয়ার্সের সিস্টেম। কারণ আলটিমেটলি দিনের শেষে এখান থেকে ভাই সবাই পয়সা ইনকাম করতে এসেছে, মন ভালো করতে এসছে, গল্প করতে এসছে, আড্ডা দিতে এসছে, সব আর ঠিক আছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে পয়সা ইনকাম করতে এসছে। তো জাস দিদি যখন তাদেরকে পরিষ্কার জানাচ্ছে যে তার চ্যানেলটা ফল ডাউন হয়েছে, তার চ্যানেলে ভিডিওর সেই জায়গাটা হচ্ছে না এবং তার ভিডিও দেওয়া উচিত, নাহলে চ্যানেল বসে যাচ্ছে, তারপরেও কোনো ভিউয়ার্স এটা বলতে পারে যে না, মানে ভিডিও তো দাও, তার সঙ্গে লাইভ করে তার চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও সেটা বলছে? তাহলে এরা কি করে ভালোবাসার ভিউয়ার্স হয়? ভালোবাসার ভিউয়ার্সরা সবসময় এন্টারটেন চাইলেও তাদের মেন ফোকাস থাকবে যে যাকে আমি দেখছি তার চ্যানেলের ভিউজটা, তার চ্যানেলের রিচটা, তার পয়সা ইনকামের জায়গাটা যেন ঠিক থাকে, তবে না ভালোবাসা, নাহলে কিসের ভালোবাসা? হ্যাঁ, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। প্রথম কথা হচ্ছে, যারা বেশি শর্টস করে তাদের চ্যানেলে বড় ভিডিও দিলে সেইভাবে ভিডিও চলে না। যারা চ্যানেলে প্রচুর লাইভ করে, প্রতিদিন লাইভ করে এবং লাইভে প্রচুর রিচ পৌঁছায়, তারা ভিডিও দিলে সেইভাবে ইউটিউব তাদেরকে ভিডিওর রিচ পৌঁছে দেয় না। তো সব কিছুর একটা সিস্টেম আছে। লাইভ করা ভালো, 9 মাসে 6 মাসে একটা করে লাইভ করলো, সেটা আলাদা কথা। না হলে কিছু বিক্রি বাট্টা করলে সেক্ষেত্রে লাইভ করলো, তবু ঠিক আছে। কিন্তু ভিডিও যারা করে প্রতিদিন 1, 2, 3টে যেরকমই হোক, সেই ভিডিও যারা করে তারা যদি প্রচুর শর্টস এবং প্রচুর লাইভ করে, তাহলে তাদের ভিডিওর রিচ ইউটিউব নিচেই কমিয়ে দেয়, এটা বুঝতে হবে। তাহলে সেই ক্ষেত্রে চ্যানেলের তো ক্ষতি। ভিডিও দিলে যে আর্নিং হয়, লাইভ করলে সেই আর্নিং হয় না, সেটা কিন্তু জাস দিদি নিজেও বলেছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, এবার তার মানে কি, ধরো আমার 1000 ভিডিওতে ভিউজ হয়েছে, আর কারোর ধরো 20,000 লাইভে ভিউজ হয়েছে, তাহলে অবশ্যই সে অনেক টাকা বেশি ইনকাম করবে। কিন্তু যদি আমার লাইভে 1000 ভিউজ হয় আর আমার ভিডিওতে 1000 ভিউজ হয়, তাহলে ভিডিওর ভিউজটা বেশি টাকা অ্যামাউন্ট হবে, যেটা লাইভে যে ভিউজটা হয়েছে তার থেকে। এইটা তফাৎ, ঠিক আছে? কিন্তু যেহেতু
লাইভ করতে গেলে ওরকমভাবে কন্টেন্ট নিয়ে বসে খুঁজে একটা ভিডিও করে তারপরে সেটা ছাড়তে হয় এরকম নয়, ইনস্ট্যান্ট ব্যাপার। তাই অনেকেই লাইভে ইন্টারেস্টেড। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইভ করে বিশাল বিশাল ভিউজ ইনকাম হয়, অনেকক্ষণ তাদের সঙ্গে ইন্টারাক্ট করা হয়, একটা সময়টাও টাইম পাস হয়ে যায়। এই জন্য হয়তো জাজ দিদি লাইভের দিকে ঢুকেছিল, কিন্তু এখন বুঝতে পারছে চ্যানেলগুলো হার্ম করছে। হ্যাঁ, এবার উনি বলছেন যে কিছু কারণে আমাকে চুপ থাকতে হয়েছিল, এটা সত্যি, এটা তো স্বাভাবিক। যদি তুমি দাও দাও করে বাড়ো তাহলে তোমাকে একটা সময় গিয়ে ডমিনেট হতে হবে। মানে তুমি যখন খোকাদের বাড়ি গিয়ে যেভাবে ভিউজ কামাচ্ছিলে, নিতম নিমিদের ব্যাপারে যেভাবে ভিউজ কামাচ্ছিলে, সেই জিনিসগুলো তো আর চলবে না। তোমাকে নতুন কন্টেন্টে কাজ করতে গেলে আবার খাটতে হবে, আর না খাটলে ফুস হয়ে যাবে। তো অত দাউ দাউ করে যদি তুমি বেড়ে গিয়ে এত টাকা ইনকাম করো, তারপরে তোমাকে তো এই ডাউন মার্কেটটাও নিতে হবে, তাই না? কারণ যারা ওই সেঞ্চুরি করে খেলাতে তারাও তো 0 রানে আউট হয়, তাই না? তাই হয়েছে। এবার তারপরে কেস কামারি অনেক কিছুতে জড়িয়ে পড়ে চ্যানেলটাকে চুপ করে থাকতে হয়েছে, অনেক ক্ষেত্রেই চুপ করে থাকতে হয়েছে। কিন্তু এখন দেখছে আলটিমেটলি চ্যানেলটা গেছে। যদিও কিছুদিন আগে বলেছিল যে আমি আর খাটতে চাই না, বহু খেটেছি, ঠিক আছে, সংসারের জন্য অনেক রাত্রি পর্যন্ত ভিডিও করে প্রচুর খেটেছি, আমি আর খাটবো না। ওই যেরকম আর কি আমাদের বর ডাল ভাত নুন ভাত ফ্যান ভাত যাই জোগাড় করবে তাই খাবো, আমি আর খাটবো না, শুধু তোমাদের সঙ্গে গল্প করতে আসার জন্য চ্যানেল। হাসি পায়, শুধু গল্প করতে আসার জন্য চ্যানেল। তো আজকের ডেটে না বুঝতে পেরেছে যে যেগুলো বলেছে সেগুলো সব ভুয়ো কথা, আর এগুলোর কোনো ভ্যালু নেই। শুধু গল্প করতে আসার জন্য চ্যানেল না, ইনকাম করতে আসার জন্য চ্যানেল। আর এটাই বাস্তব, ওই মুরগি করা কথাবার্তা বলে কোনো লাভ নেই। আর সেই জন্যই আজকের ডেটে মনে পড়েছে এইবার চ্যানেলটার দিকে নজর দিতে হবে, ভিডিও করতে হবে। আর ওনার কিছু জিনিস প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, উনি যে ধরনের লাইভে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো নিয়ে মেল করে রিপোর্ট করা হচ্ছে, এটাও শুনলাম। তো আমার কথা হচ্ছে, আমি যদি নোংরা কথাবার্তা শেয়ার না করি তাহলে মেল করে রিপোর্ট করার কোনো জায়গা নেই, তাই না? তাহলে আমি যখন জানি যে কেউ রিপোর্ট করতে পারে, কেউ মেল করতে পারে, কোথাও মাস রিপোর্টিং হতে পারে আমার কথাবার্তা, আমার থ্রোয়িংয়ে, তাহলে ভাই সেগুলো সিম্পলি অ্যাভয়েড করব। তা আমি ইচ্ছে করে পাকে নামবো কেন? ইচ্ছে করে কেন নামবো? কেন আমি লাইভে এমন উত্তেজিতপূর্ণ কথা বা সেই লেভেলের নোংরা কথা বলবো যেগুলোর জন্য রিপোর্ট হতে পারে আমার চ্যানেলে, যেগুলোর জন্য মাস রিপোর্টিং হতে পারে, যার জন্য সবাই রিপোর্ট করতে পারে? আর রিপোর্ট করলেই তো হয় না, নোংরা কথাগুলো মানে ওরা দেখে ম্যানুয়ালি, আমাদের ইউটিউবে যারা আছেন তারা দেখে, দেখার পরে তারা ডিসিশন নেয়। রিপোর্ট আমার নামেও পড়তে পারে, রিপোর্ট অন্য কারোর নামেও পড়তে পারে, কিন্তু পড়লেই সেটা কাজ হবে না। পড়ে তারপরে সেটা যদি তারা দেখে যে সচক্ষে হ্যাঁ যেটা বলেছে সেটা সত্যি, তখন চ্যানেলটার রিচ কমিয়ে দেয়। তো আমি জেনে শুনে এই ধরনের কাজগুলো করব কেন? যার জন্য আজকের আমার চ্যানেলে মাস রিপোর্টিং পড়ছে, যার জন্য আমার চ্যানেলে যেখানে যেখানে ওই ধরনের কথা আছে সেইগুলো ক্লিপগুলো তুলে নিয়ে গিয়ে মাস রিপোর্টিং হচ্ছে। দরকার নেই তো। তো আজকে তার জন্য কি হয়েছে, চ্যানেলটার 12টা বাজাচ্ছে, কোনো দরকার নেই। খুব গর্ব, খুব অহংকার যে আমার এত এর চ্যানেল, আমার এত এর এই ব্যাপার। তো ওই গর্ব করে তো লাভ নেই। আলটিমেটলি দেখো, এই যে মানে অনেকে দেখবে সিলভার প্লে বটন পায়, হ্যানা ত্যানা হয়, কিন্তু তারপরে তাদের আর ভিউজ থাকে না। তো যদি সেই ভিউজই না থাকে, শুধু সিলভার প্লে বটন আমি দেয়ালে ঝুলিয়ে আমার লাভটা কি? কারণ আলটিমেটলি দেখো, আমি এখানে এসেছি তো ইনকাম করতে। তাহলে ভিউজ যদি না হয়, প্রতি মাসে আমি যদি একটা রেভিনিউ না পাই, প্রতি মাসে বা যে যখন যে পায়, তো সেই রেভিনিউ যদি না পাই, তার জন্য পরিশ্রম করে যদি সেই জায়গায় না যাই, তাহলে আমার লাভটা কি আছে? আমি বেগার খাটবো কেন? নেট খরচা করে, সময় খরচা করে, সময়ের দাম সব থেকে প্রিসিয়াস। সময়ের মূল্য কি কখনো মূল্যায়িত করা যায়, মূল্যায়ন করা যায়? কখনো করা যায় না। তাহলে আমি এত এত সময় কাটাচ্ছি, আমি এত এত মানে তোমার হচ্ছে বকছি, এত এত আমার নেট খরচা করছি, হ্যাঁ, মানে তোমার হচ্ছে ওয়াইফাইয়ের জন্য তো কম টাকা খরচা করতে হয় না, বেশ ভালো অ্যামাউন্ট খরচা করতে হয়। তো সেইগুলো করছি, তারপরে যদি আমি নিট রেজাল্ট কিছু না পাই, তাহলে আমি এখানে কি করতে বসেছি?
ভ্যারান্ডা বাজাতে? তা তো নয়। তাহলে এইগুলো তো বুঝতে হবে। তাহলে আজকের ডেটে গিয়ে কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে যে আমি কিন্তু চ্যানেলটাকে নিজের চ্যানেলটার হার্ম করেছি। আর আমি যে লেকচারগুলো দিয়েছিলাম সেটা এক বর্ণ ধোপে টিকছে না। এই যে একটা লেকচার দিয়েছিলাম, তোমরা আমার সব, তোমরা ছাড়া অন্য কিছু নেই, আমি শুধু এখানে গল্প করতে আসি, এন্টারটেন করতে আসি, চ্যানেলের আমার ভিডিও করার দরকার নেই, আমার বরের টাকায় সব খাওয়া দাওয়া হয়ে যায়, আমি আর খাটবো না। বুঝতে পারছো? না। আচ্ছা, তারপরে এই যে চাকরি সূত্রে যে সন্তানকে বাইরে পাঠিয়েছে, বহুবার আমি বলেছিলাম কথাটা, বহুবার, যে সন্তানকে কখনো আটকে রাখাটা ঠিক নয় বাড়িতে। হ্যাঁ, সন্তান যদি সেরকম স্কোপ পায় বাইরে চলে যায় তাহলে তাকে যেতে দিতে হবে, নিজের স্বার্থের কথা চিন্তা করলে হবে না। সেই করতে হলো তো রুনা চক্রবর্তী এই যে এই কথাগুলো বলে না, কোত্থেকে বলে? এক্সপেরিয়েন্স গ্যাদার করে, ঠিক আছে? তো সেইগুলোর দাম দিতে হবে। তখন মানে কি ফালতু বকছে চুনা, কোনো মানে নেই, আমার বাচ্চা আমি বুঝবো। হ্যাঁ অবশ্যই, আলবাত তোমার বাচ্চা তুমি বুঝবে, কিন্তু কারোর কেরিয়ার, আমি আমার নিজের বাড়িতে আমার এই জন্যে আমি কারোর কেরিয়ার, আমার ছেলে মেয়ের পড়াশোনা করিয়েছি এই জন্য, তাদের কেরিয়ার আমি বসে বসে বলবো না যাস না, কেরিয়ার নষ্ট, বিয়ে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল জীবনে সব কিছু সমাধান, সেটা কোনো কথা হলো না। আজকের ডেটে সেখানেও পরিষ্কার, ঠিক আছে? সে আমাকে চুনা ভুনা যা বলা হোক, কিন্তু সেই দিনে সেই কথাটাও যুক্তিযুক্ত ছিল, এই মডারেটরের ব্যাপারটাও যুক্তিযুক্ত ছিল, আর আস্তিনের মধ্যে ফোঁস করার লোক যে থাকতে পারে সেটাও যুক্তিযুক্ত ছিল, আর চ্যানেল যে বসে যাচ্ছে সেটাও যুক্তিযুক্ত ছিল। তো যাই হোক, এখন এই সব কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবে, প্রতিদিন একটা করে ভিডিও দেবে কন্টেন্ট খুঁজে। দেখা যাক কি করে, নিজের চ্যানেল নিজেরই সেই দায়টা। আর লাইভ কেন করবে না, মানুষের সঙ্গে এন্টারটেন কেন করবে না? কিন্তু এই এন্টারটেন করতে গিয়ে নিজের চ্যানেলে ক্ষতি করে তার লাভ কি? দেখো, লাইভ আমিও করি, 2 দিন 3 দিন 4 দিন ছাড়া করি, মধ্যখানে অনেক দিন করি না, আবার মধ্যখানে পরপর করি, কারণ এন্টারটেনের জন্য করি, কিন্তু ভিডিও বাদ দিয়ে নয়, যে ভিডিও বাদ দিয়েছি সেটার জন্য নয়, ভিডিও করে তারপরে লাইভ করি। হ্যাঁ, কালকে যে লাইভটা করেছিলাম সন্ধেবেলায় ইনস্ট্যান্ট আমি কোনো ভিডিও করতে পারছিলাম না, একটা লাইভ করে দিয়েছি। কিন্তু কথাটা হচ্ছে রেগুলার বেশি লাইভ করছি অথচ ভিডিও করছি না। ভিডিওটা করতে হবে। আমি দিনে 1টা 2টো 3টে যেরাম পারবো, একটা পারলে একটা দেবো, কিন্তু ভিডিও দেবো। হ্যাঁ, বাড়ির কোনো সমস্যা আছে, কোনো জায়গায় গেছি, কোনো অসুবিধা হয়েছে, এরম তো হতেই পারে, সেটার জন্য দিলাম না, ঠিক আছে, কিন্তু তবুও সেখানে প্রফেশনালিজমের ঘাটতি। আমরা যেগুলো করি সেগুলো প্রফেশনালিজমের ঘাটতি, কিন্তু তবু সেটা ঠিক আছে। কিন্তু পুরো ভিডিও বন্ধ করে শুধু লাইভে এসে সকাল বিকাল দুপুর রাত্রির লাইভে এসে হ্যাঁ 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 ওটা কী লাভ আছে? তো যাই হোক, এখন বুঝতে পেরেছে। তো জানি না কোন আইডি থেকে ওনাকে করেছে, অনেকেই জিজ্ঞাসা করছে নামটা বলো, আমরাও দেখি মুখোশের আড়ালে কে আছে, নাম বলেনি, কিন্তু উনি বুঝতে পেরেছেন। এবার ওইদিকে সুজাতা দিকে দেখলাম, সেও ফেক আইডির বুঝতে পেরেছে কে করেছে। এদিকে এনাকে দেখলাম, উনিও বুঝতে পেরেছেন ওনার ওখানে কে কথা বুঝতে পেরেছে, মানে জানতে পেরেছে যে ওনার সঙ্গে কথা বলতে, এদিকের খবর ওদিকে পাচারকারী বেরিয়েছে, মানে এইসবগুলো রয়েছে। কিছু বলার নেই, এবার দেখা যাক কবে কি বেরোয় আর কি বেরোয়। তো আবার ওখান থেকে একটা কন্ট্রোভার্সি উৎপন্ন হবে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার একজনকে কিন্তু দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে মধ্যখানে আবার একটা বাবু এসেছিল, যাকে দীপ্তিদি বারবার বলছিল একেও আমার ঠিক পছন্দ হচ্ছে না, নামটা ভুলে যাচ্ছি, পছন্দ হচ্ছে না। তো তিনি মডারেটার ছিলেন আমাদের রিম্পার ওখানে, আর মানে এখানেও আসা যাওয়া করতো জাজ দিদির এখানে। তো তাকেও কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কি যেন একটা ভুলে গেছি নামটা, আমার মনে নেই। তিনিও নিজেকে লয়ার বলেই দাবি করেছিলেন, ইভেন তার ওয়াইফও নাকি এখানে আসতো, সেই ওয়াইফও নাকি লয়ার। ওয়াইফ হচ্ছে মানে চাকরি করে, উনি হচ্ছে ব্যবসা করে, মানে চাকরি করে আর উনি প্র্যাকটিস করে। তো যাই হোক, তো এরকমই বলা হয়েছিল। তো তাদের দুজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কি বলবো, এখানে কি যে হয় অ্যাকচুয়ালি না, কিছু ভিউয়ার্স আছে নিজেদেরকে এখানে খুব ভ্যালুয়েবল আর নিজের খুব নিজেকে ভাইরাল করতে এখানে আসে, অনেকেরই ভিউয়ার্স এরকম আছে, ঠিক আছে? তো সেইগুলো যদি পায় তো ভালো, মানে নিজেদেরকে, আর না হলেই তারপরেই সমস্যা হয়, ঠিক আছে? তো তাহলে মানে রুনা চক্রবর্তীর কথা বাসি হলেও সত্যি হয়, এটা প্রুফ হলো। এইবার চলে যাই, দীপ্তিদি একটা উত্তর দিয়েছে আমাকে, যেখানে দীপ্তিদির বক্তব্য যে অ্যাকচুয়ালি
মধ্যখানে বারবার দীপ্তিদি করছে, এটাতে আপত্তি। রিম্পাকে নিয়ে কি কন্টেন্ট করছে সেটাতে দীপ্তিদির কথা নয়, কথা হচ্ছে দীপ্তিদিকে প্রশ্ন করো, দীপ্তিদি বলেছিল, দীপ্তিদি এটা করেছিল, এই যে দীপ্তিদি করছে এইখানে আপত্তি। তনুশ্রী যদি ডাইরেক্ট রিম্পাকে কোনো ভিডিও করে মারফত বলে সেটাতে দীপ্তিদির কোনো প্রবলেম নেই, কিন্তু মধ্যখানে দীপ্তিদিকে মানে ঢোকানো হয়েছে যে দীপ্তিদি বলেছিল, এই কথাতে আপনি দীপ্তিদি বলছে আমি তো বলেছিলাম যে যখন ব্যাপারটা সামনে আসে তখন বলেছিলাম একে আমি চিনি, তারপরে এর সঙ্গে মিশতে বারণ করেছিলাম, এটা বলতে চাইছেন। আচ্ছা গেল এটা। তারপর উনি বলছেন যে সবসময় বলা হচ্ছে যে দীপ্তিদি বলেছে, দীপ্তিদির কাছে জিজ্ঞাসা করকে নাকি ভিডিও করেছে, আমি তার ভিডিও দেখি না, আমি আগেও বলেছি, সে নাকি তার ভিডিওর উত্তরে নাকি তনু ভিডিওতে বলেছে প্রশ্নটা দীপ্তিদিকে কর, কারণ দীপ্তিদি ভিডিওটা প্রথম করেছিল, দীপ্তিদিই বলেছিল, তো এই জন্য দীপ্তিদির রাগ হয়েছে তনুর উপর, ঠিক আছে, ভালো কথা। এইবার দীপ্তিদি এখানে আবার একটা ফাউল কথা বলছে। দীপ্তিদি বলছে যে আমার কাছে স্ক্রিন রেকর্ড চলে এসেছে, না স্ক্রিনশট, যে তোমার কাছেও তো তনুশ্রী নালিশ করছে। দীপ্তিদি কোথার সঙ্গে তুমি কোথায় গুলিয়ে দিলে বলো তো কথাটা, কিভাবে তুমি গোলালে, মানে আমি বুঝতে পারলাম না। তুমি বলছো তুমি যখন ভিডিও করছো তখন তোমাকে ফোন করেছে, রিম্পা তোমাকে ফোন করেছে, তনুশ্রী আমাকে ফোন করেনি, সেই মানে জায়গাটা আমার আর তনুশ্রীর মধ্যে নেই যে ও আমাকে ফোন করে নালিশ করবে, ঠিক আছে, যেটা তোমার আর ওর মধ্যে আছে। তোমাকেও ফোন করেছে, নালিশ করেছে যে তুমি কি এমন বলেছো, তোমার কথা মধ্যখানে রেখে দেখো আমাকে শুধু বলছে, তা তোমাকে নালিশ করেছে ওভার টেলিফোন। তনুশ্রী আমাকে কোনো নালিশ ওভার টেলিফোন বা অন্যভাবে করেনি, ওর সঙ্গে আমি ফেসবুকে আছি কিন্তু ও আমাকে এরমভাবে কোনো নালিশ করেনি বা ওর সঙ্গে আমার কোনো কথা হয়নি। আচ্ছা এইবার লাইভ আমি করছি সেই লাইভে তনুশ্রীও এসেছে, ঠিক আছে, রাত্রিবেলা। এবার সেই লাইভে এসে তনুশ্রী বলছে সবাই মিলে আমাকে থ্রেড দিচ্ছে, মানে ওর এগেনস্টে 3জন 4জন ভিডিও করেছে, তার জন্য বলছে সবাই মিলে আমাকে থ্রেড দিচ্ছে, ঠিক আছে। তো এইটা তুমি নালিশ ধরছো, এটা তো ও ওপেন প্ল্যাটফর্মে এসে বলছে যে সবাই মিলে আমাকে থ্রেড দিচ্ছে, ওটাকে নালিশ কি করে বলবে? ও তো ভিডিওর মধ্যে মানে লাইভে এসে পাবলিকালি সবার সামনে বলছে কথাটা, যাতে জিনিসটা লোকের কাছে পৌঁছায় যে হ্যাঁ ওকে সবাই মিলে মানে ওর এগেনস্টে ভিডিও করছে, এটাই তো। এখানে তো এরকম হয়, কিন্তু তোমারটা তো তা নয়, তোমাকে তো ভিতর ফোন করেছে, মানে ভিতর জ্বলছে, ভিতর ফোন করেছে, ওটাকে বলে নালিশ। ওকে ভিডিওতে এসে বলেছে কথাটা? বলেনি তো, তো ও তোমাকে আলাদা করে বলেছে, ঠিক আছে, যে এরকম হচ্ছে। আর আমি তনুশ্রীকে ওইটা আমাকে নালিশ করার পর আমি তনুশ্রীর হয়ে ভিডিও করে তোমাকে বা রিম্পাকে এমন কিছুই বলিনি যে বলিনি যে সেটা তুমি বলতে পারো। আর তনুশ্রীর যেখানে আমার মনে হয়েছে নিজেকে একটু মানে ঠিক করতে হবে সেটাও আমি কিন্তু বলেছি, ঠিক আছে, কিন্তু তুমি কালকে যে ভিডিওটা করেছো সেটা যে ধুয়ে দিয়েছো সেটা রিম্পা এসেই বলেছে, ধো ডালা, একদম ধুয়ে দিয়েছো, হ্যাঁ, কেউ বলেছে ধপি বাচার, হ্যাঁ, তো সেটা বুঝতে পেরেছো তো। তো সেইটার জন্য বলেছি যে এতদিন তুমি কি বলছিলে বলো তো, তুমি তনুশ্রীকে বলছিলে না, তনুশ্রীকে তুমি বলেছো, আমাকেও তুমি বলেছো, এবং যথেষ্ট অন্যরকমভাবে বলেছো, এবং কালকে সকালের যে ভিডিওটা সেই ভিডিওটাতে তো তুমি খেই হারিয়ে ফেলছিলে, বুঝতে পারছি, কারণ কোনো জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে তনুশ্রীর প্রতি তোমার একটু সফট কর্নার আছে, মনে হচ্ছিল আমার, সত্যি কি মিথ্যা আলাদা কথা, কিন্তু হয় না এক একজনের ভিডিও দেখে ফিলিংস গ্রো করে, তো তোমার একটা সফট কর্নার তনুশ্রীর প্রতি একটা রয়েছে, এইটা আমার ফিল হলো, এটা সত্যি কি মিথ্যা সেটা তুমিই জানো, ঠিক আছে, তো সেই জন্যে আর তুমি সেরকমভাবে বলতে পারছো না। আবার রিম্পার প্রতিও তোমার একটা মানে কি বলবো দিদি সুলভ ব্যাপার আছে, ওকেও তুমি স্নেহ করো, তো সেই জায়গা থেকে তাকেও তুমি সেরকমভাবে বলতে পারছো না, ভুল করেছে বলছো, বাট সেরকমভাবে বলতে পারছো না, এটা হয় আমি জানি। যদি কেউ আমাদের স্নেহধন্য বা কাউকে আমরা পছন্দ করি তখন এই জিনিসটা হতে থাকে, কিন্তু এই জিনিসটাই আমাদের অ্যাভয়েড করতে হবে, তবেই ভালো করে প্রফেশনালিজম ব্যাপারটা মেনটেন করা যাবে। তো যাই হোক, এবার তুমি সেই ভিডিওটার মধ্যে একটু কনফিউজ ছিলে, মানে তুমি বলতে অনেক কিছু চাইছো, মনের মধ্যে সেগুলো রয়েছে কিন্তু বলতে পারছি না। এবার কথা
বলাটা মানেটা কি, আমাদের মনের ভাব ব্যক্ত করা, যেটা তুমি করতে পারছিলে না, সেটা আমার ফিল হয়েছে, আমি সেটাই বলেছি। আর রাত্রিবেলা এসে তুমি আউ 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 কি যে বললে তার ঠিক নেই, মানে চিৎকার চেঁচামেচি করলে এটা বোঝাতে চাইলে যে তুমি তনুর উপর প্রচণ্ড তীব্র রাগ হয়েছে, আর রিম্পার জন্য তুমি সেইভাবে জি জানকে মানে লড়িয়ে দিচ্ছ, এটা ফিল করানোর চেষ্টা করলে। তো সেই জন্য বলেছি, তো ওই জন্য ও নালিশ করে বালিশ পেয়েছে বলেছি, কারণ ও যেটার এক্সপেকটেশন ছিল যে তনুকে তুমি সেইভাবে বলো, ওর এক্সপেকটেশন ছিল, তো সেইটা তুমি ফুলফিল করেছো, তাই বলেছি নালিশ করে বালিশ পেয়েছে। বাট আমার কাছে যদি তনু কোনো এক্সপেকটেশন নিয়ে আসে, আমার মনে হয় না এসেছে আমার কাছে, কারণ ও রুনা চক্রবর্তীকে চিনে গেছে মনে হয় এতদিনে, তো কোনো এক্সপেকটেশন নিয়ে এসছে বলে আমার মনে হয় না। তবু যদি কোনো এক্সপেকটেশন নিয়ে আসতো তাহলে সেটা তো হবে না, কারণ আমি যার যেটা দেখি ভুল সেটা বলি, তো ওর যেটা ভুল ছিল বলেছি, এটা আমার ব্যক্তিগত চয়েস মত। এবার অনেকেই বলতে পারে যে ওনারাও তো বাপ মার শিক্ষা নিয়ে বলেছে, ওনারাও তো এরমভাবে বলেছে, কে কি বলেছে সেটা আমার কাছে ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে তুমি যখন ভিডিও করবে তুমি তোমার ওয়েটা ঠিকঠাক রাখবে, এটা আমার বক্তব্য। তো সেই জায়গায় আমি তো তনুকে কোনো রকম মানে যে নালিশ করেছে তার বালিশ দিইনি। প্রথম কথা, ও আমাকে ওপেন লাইভে কথাগুলো বলেছে, যেটা ওর বক্তব্য ছিল, সেই নালিশে ও আমার কাছ থেকে কোনো বালিশ পায়নি প্রথম। দ্বিতীয় কথা, ভিতর ভিতর কিছু করেনি, যা করেছে ওপেন করেছে। তো সেই দুটোর মধ্যে ডিফারেন্স, একটা তোমাকে ওভার টেলিফোনিক করেছে, আর একটা ও পাবলিকালি করেছে। দুটো তুমি এক করে দিলে কি করে হবে? তুমি দুটোই এক করে দিচ্ছ, এটা হবে না। তবে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যে তুমি বারবার এই কথাটা বলেছো, যে আমার এই ডোডো ব্যাপারটা নিয়ে যে মানে কন্ট্রোভার্সিটা হচ্ছে, বা যেভাবে আমাকে মেন্টাল হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে, বা যেভাবে আমাকে বাজে কথা বলা হচ্ছে, এগুলো তুমি কখনোই সাপোর্ট করো না, এবং তোমার খুব খারাপ লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য। আর একটা জিনিস তুমি বলেছো যে ওই কি মাতালি ফাতালি বলেছে, তো সেইগুলোকেও তুমি সাপোর্ট করো না, সেটাও তুমি বলেছো। থ্যাংক ইউ আবার জানাচ্ছি। আর আরেকটা জিনিস তুমি বলেছো, এটা একদম 100% ঠিক কথা বলেছো, যে আমি কিন্তু সত্যিই মেন্টালি খুব স্ট্রং, এটা সত্যি। আর সেই জন্যই হচ্ছে আমার এগুলো কোনো গায়ে লাগে না। অনেকে অনেক কিছু বলেছে, হয়তো মানে আমি ইমোশনাল হয়ে যেতে পারতাম, কিন্তু আমি মেন্টালি খুব স্ট্রং, এইসব ব্যাপারে আমি কোনো দিন ইমোশনাল হইনি। আমি শুধু টিনুর ব্যাপারে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সেটা ওই স্নেহভাজনের জন্যে, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আমি এটা ফিল করলাম যে স্নেহভাজন করে আমি আমার প্রফেশনকে খারাপ করতে পারবো না, এটা আমার ভুল ছিল। তাছাড়া তুমি যেটা বলেছো, হ্যাঁ আমি মেন্টালি অনেকটা স্ট্রং, তার জন্য আমার কোনো গায়ে লাগে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই মানে রাখলাম আর কি, অনেক বড় হয়ে গেল ভিডিওটা গল্পের আকারে। তো তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।